আঘাত পাওয়া মন আর রাগের বশে কোনো রকম পদক্ষেপ নেওয়া উচিত নয়। যখনই মানুষ নিজের ব্যক্তিত্ব ছেড়ে বেরিয়ে এসে রাগের মাথায় কোনো পদক্ষেপ নেয়, তখন সেই পদক্ষেপই ফিরে আসে তাকেই পিষে মারবে। কি হয়েছে স্যার? কালো কাঁচ কেন লাগিয়েছো? হ্যাঁ, এইটা গাড়িতে আগের থেকে ছিল। গাড়িতে কর্ণাটকের। পেপার দেখাও। এই যে স্যার। বাইরে এসো, বাইরে বাইরে। সব কাগজ ঠিকঠাকই আছে, টেনশন নিস না। বাইরে এসো, বাইরে এসো। কোথা থেকে আসছো তোমরা? বেলগাম। কি এটা? হ্যাঁ, রেজিস্ট্রেশন নেই, আরসি বুক নেই। সাদা রঙের এসইউভি শারদানগর চেকপোস্ট এরিয়ে চেম্বুরের দিকে পালিয়েছে। ড্রাইভার আর পেপার আমাদের কাছে আছে, কিন্তু বাকিরা গাড়ি নিয়ে পালিয়েছে। ওরা গাড়ি নিয়ে কেন পালিয়েছে? কি ব্যাপার? এই গাড়ি ওদের, আমি তো শুধু ড্রাইভার। ওদের নাম্বার দে, তাড়াতাড়ি নাম্বার দে। বাঁদিকে নে, বাঁদিকে নে, বাঁদিকে নে। স্যার মুকেশ গৌড়া বলছি। আমি দেওড়া ক্রসিং এ আছি, কিন্তু এখনো অবধি KA07732T গাড়ি এখনো দেখা যায়নি। গাড়ি নম্বর হলো KA07732T। হ্যালো, শুনতে পাচ্ছ? আমরা কাঞ্চারপা সিগন্যালে পজিশনে রয়েছি। ওভার। আমাদের টার্গেট হলো সাদা এসইউভি নম্বর KA07732T। এই গাড়িটা এখনো রুটের মধ্যে স্পট হয়নি স্যার। ঠিক আছে ঠিক আছে, পোস্টিংটা ওখানেই থাক। যাচ্ছিলি তোরা? হ্যাঁ, বল তাড়াতাড়ি গাড়িতে কি ছিল, আর ওই গাড়িতে বসা দুজন কারা? ওরা দুজন আমাকে বললো যে বেলগাম থেকে মুম্বাইতে আমাকে ড্রাইভ করে নিয়ে যেতে, আর আমি বাসে করে বেলগাম ফিরে যাব। বাসে করে নয়, তুই অ্যাম্বুলেন্সে ফিরবি বেলগাম। রঞ্জিত, গাড়িতে বসে থাকা যাদের নাম্বার দিয়েছিলে ওদের ফোন বন্ধ, আর ওদের ট্রেসও করা যাচ্ছে না। সব কটা চেকপোস্ট অ্যালার্ট তো? এখান থেকে চেম্বুর পর্যন্ত মাঝের প্রত্যেকটি পেট্রোলিং ভ্যান ফুল অ্যালার্টে আছে। ভেহিকল এখনো স্পট হয়নি স্যার। না স্যার, এখনো পর্যন্ত টার্গেট করা যায়নি স্যার। মেন রোডে কোথাও গাড়ি দেখা যাচ্ছে না, আমাদের চোখেও পড়ছে না। হয়তো ভেতরে কোনো গলি ধরে নিয়েছে স্যার। ওভার। স্যার খোঁজো। ছেড়ে দিন না স্যার। ও স্যার শুনুন না স্যার। দেখলেই ধরো। ছেড়ে দিন না স্যার, স্যার প্লিজ স্যার। ও স্যার, গাড়িকে এখনো স্পট করা যায়নি। হাওয়া হয়ে গেল নাকি? আমার তো প্রথমে কালো কাঁচ দেখেই ডাউট হয়েছিল, কিন্তু অজিত, আমার তো মনে হয় ভেতরেও অনেক কিছু কালো আছে। স্যার। কি রে, গোলা বারুদ ট্রান্সপোর্ট হচ্ছিল নাকি? আমি কিছু জানি না। এই থামো থামো থামো, এই পিছনাও পিছনাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাদা এসইউভি KA07732T। এই গাড়িটা এইমাত্র মেন রোডের ওপরে স্পট হয়েছে স্যার। ওভার।
স্যার 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 আমার কথা স্যার শুনুন স্যার স্যার আমি তো কিছু জানি না স্যার। অনেকবার বলছি। তুই গাড়ি থামিয়ে খুব ভালো কাজ করেছিস রঞ্জিত। গাড়িতে গোলা বারুদ তো পাওয়া গেল না, কিন্তু গাড়িতে বসে থাকা দুজনই গাড়ি ছেড়ে পালিয়ে গেল। কিছু ক্যাচাল আছে, দেখা যাক কি বেরিয়ে আসে। স্যার, গাড়িটা বেলগাম থেকে এসেছে। ড্রাইভার দেবেন গোড়াও এখন কাস্টাডিতে। আর স্যার, গাড়ির কাগজেও গন্ডগোল আছে। গাড়ি কার নামে রেজিস্টার্ড খুঁজে নাও। ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করতে হবে, নিশ্চয়ই কিছু বলবে। ইয়েস স্যার। মুম্বাইতে ঢোকা একটি গাড়ি পুলিশের বেশ সন্দেহজনক বলে মনে হলো, কারণ তার কাঁচ কালো রঙের ছিল। গাড়িটা আটকালে গাড়ির ভিতরে যারা ছিল তারা গাড়ি নিয়ে ছুটে পালায়, আর সামনে এক জায়গায় গাড়ি রেখে তারা পালিয়ে যায়। এই ঘটনাটা ঘটেছিল 2015 সালে, কিন্তু এই গাড়ির সফর তার ঠিক 2 বছর আগে, অর্থাৎ 2013 সালে শুরু হয়। নাজাপ্পা মামা, নমস্কার। নমস্কার। উইলের ব্যাপারে কিছু আপনি ভেবেছেন? না। তা কবে ভাববেন? যখন ভাবার তখন আমি ভাববো, আমাকে বারবার মনে করানোর দরকার নেই। গরম আছে, খেয়ে নেবেন। নাচাপ্পা মামা, আমিও কিন্তু আপনার আত্মীয় হই। সম্পর্কটা অনেক দূরের বটে, কিন্তু আত্মীয়। যে খবর আমি জানিই না। তোদের অনেক দূরের সম্পর্ক ওটা, আজকাল তো আমার কাছের হয়ে গেছে। খালি ভাবে যে এই বুড়োটা কবে মরবে, আর কবে আমি এদের নামে সব করে দিই। ওই ধনরাজের ভাববে, আমি নই। আমি শুধু আপনাকে উইল বানাবার কথা বলছি, যাতে ধনরাজ আমাকে পরে ধোঁকা না দেয়, ব্যাস। হ্যাঁ, তুই তো দেখছি একদম খুব গভীর জলের মাছ। সবাই তো শুধু সুযোগ খুঁজছে, কবে আমার মাথার ওপর চড়ে বসবে। কষ্ট করে বানানো সম্পত্তি তার উপর কিভাবে দখল নেবে। প্রয়োজন হলে আমাকে জ্যান্তই তুলে দেবে চিতায়। আমি ওই সব ভাগ ভাগের মধ্যে নেই, আর আমার ওই খাবার দাবারের কোনো দরকার নেই। হিংসুটে নাচাপ্পা মামা, বেটা কথা বলতেও রাজি হয় না আর শুনতেও রাজি হয় না। তার উপরে ওই রাঘব ওর মাথায় শনির মতন হাত দিয়ে বসে রয়েছে। পুরো নারকেলের বাগান না বেরিয়ে যাবে। নেত্রী, কলা খাবার মতন ব্যাপারটাকে সোজা ভেবে নিয়েছে নাকি রাঘব? নাচাপ্পা মামার স্ত্রী যখন ছিল না না, তখন আমাদের পরিবারই ওনাকে সামলায়। গোটা গ্রাম সাক্ষী আছে। অনন্ত, খুব মন দিয়ে আমার কথাগুলো শোনো। যদি মামা ওই ভাগটাগ না করে না, তাহলে রাঘব আর ওর ভাই প্রতাপ তোমাদের কানাকড়িটিও দেবে না কখনো। ধনরাজদা আমাদের গ্রামের প্রধান, কোনো ছোটখাটো ব্যাপার নয় এটা। বাগানের সব থেকে বড় অংশটা আমরাই পাবো, কি দাদা? হ্যাঁ, দরকার পড়লে না পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো, তারাও আমাদের পক্ষে আছে। চিন্তা করো না অনন্ত। আচ্ছা, চলি। আরে নাচাপ্পা মামাও ফাঁকতালে হিরো হচ্ছে, ও জানে না নাকি? ধনরাজ গ্রাম পঞ্চায়েত একদম পুরো 5 একর প্ল্যান্টেশন দখল করার তালে আছে। আরে ওর অর্ধেক অংশ তো আমাদের পাওয়ার কথা। হ্যাঁ রাঘবদা, সেসব তো ঠিক আছে, কিন্তু কাবেরী যদি কিছু করেও বা কি করবে? মানে ও সরকারি স্কিমে কাজ করে মাত্র, যেমন বাচ্চাদের ওই পোলিওর টিকা দেওয়া, লোকেদের পড়াশোনার ব্যাপারে বোঝানো, কোনো বড় বড় ফাইলও সাইন করে না। প্রতাপ, কাবেরী আমাদের ভাগ্য সাইন করতে পারে, এটা তুই জানিস তো? পঞ্চায়েতে লেডিসদের জন্য একটা সিট রিজার্ভেশন হয়েছে, আর পুরো গ্রামের মধ্যে কাবেরীর থেকে ভালো কেউ নেই পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য। এখন ভাব, যদি আমাদের কাবেরী পঞ্চায়েতে ঢুকে যায়, তাহলে ধনুরাজের মাথা আমাদের মুঠোয়। কখনো দাদাগিরি করতে পারবে না আমাদের সঙ্গে। আমি এখন চাষে যাচ্ছি, খাবার আগে কাবেরীর সঙ্গে কথা বলে নিই। যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, এই যে এখানে নাম্বার লেখা আছে, ঠিক আছে? কিন্তু মনে থাকবে তো, 1 মাসে 4 বার। কাবেরী, কাবেরী বসো, আমি ছেড়ে দিচ্ছি তোমাকে। কিন্তু হয়েছেটা কি? আরে বসো না, বলছি তো।
একজন সোশ্যাল ওয়ার্কার, তাও জুনিয়র লেভেলের। ধনরাজ বাবুর মতন এরকম মানুষের সঙ্গে কিভাবে লড়বো? লড়তে হবে না, শুধু ওকে কন্ট্রোলে রাখতে হবে। দেখো কাবেরী, সারা গ্রামের মেয়েদের মধ্যে শুধুমাত্র তুমি আর শুধু তুমি আছো যে নিজের বাড়ি থেকে বেরিয়ে প্রত্যেকটা বাড়িতে যাও, প্রত্যেক ধরনের লোককে সরকারি স্কিমগুলো বোঝাও, স্কুলগুলোতে যাও, স্বাস্থ্যকেন্দ্রে যাও, সমস্ত পঞ্চায়েতের লোকেদের সঙ্গে কথা বলো। তুমি এটা কোনো সাধারণ ব্যাপার নয় কাবেরী। রাঘব দাদা না পুরো প্ল্যানই করে রেখেছে। পঞ্চায়েত অফিসে তোমার নমিনেশন কেউ আটকাতে পারবে না। কিন্তু ধনরাজ বাবুর সঙ্গে জমির জন্য লড়াই করা কি খুব জরুরি? আমি বলতে চাইছিলাম দু সম্পর্কের হলে কি হবে, আসলে তো আত্মীয়। তাহলে যতটুকু বলা হয়েছে না ততটুকুই করো। কোটি টাকার জমি, এটা লক্ষ টাকার উৎপাদন দেয়। আর এই নাচাপ্পা মামা তো উইলও তৈরি করে রাখেনি, কোনোদিন এমনিই মরে যাবে। তো এই ধনরাজ দাদা আর ওর ভাই অনন্ত পুরো কবজা করে নিয়েছে এই জমি। এখন যাও পঞ্চায়েতের অফিসে আর তুলে আনো নমিনেশনের ফর্ম। নাচাপ্পা দাদা, এই নাও, একদম ফ্রেশ আছে, খেয়ে নাও। এই না, আಯ್ಯೋ ঘুমিয়ে পড়লে নাকি? দাদা দাদা দাদা, আಯ್ಯো আಯ್ಯো রামচন্দ্র, সুব্রতা, লক্ষ্মী নারায়ণ, আরে এদিকে সর, এদিকে সর। ধনরাজ দা, নাচাপ্পা মামা নেই, হার্ট অ্যাটাক। বাগানে বসে থাকতে থাকতেই রাঘব দাদা, নাচাপ্পা মামা মারা গেছে। কি করে? ওই বাগানে বসে হার্ট অ্যাটাক হয়েছে। ওর মুখাগ্নি আমি করব। ধনরাজ যদি মুখাগ্নি করতে আসে সেটাই আমার চিন্তা। চল তাড়াতাড়ি কর। পণ্ডিত মশাই, নাচাপ্পা মামার বউ 10 বছর হলো মারা গেছে। তারপর থেকেই তার পরিবারকে আমি আর আমার পরিবার দেখভাল করছে। নাচাপ্পা মামার সেবা আমি দীর্ঘদিন ধরে কোনো স্বার্থ ছাড়াই করছি। এই নারকলের বাগানের দিকে নজর দিয়ে করিনি। ধনরাজ দাদার মতো। এই প্রতাপ, চুপ কর। পণ্ডিত মশাই, এই লোকগুলো যতই মিথ্যে দোষ দিক আমাদের নামে, কিন্তু সম্পর্কে আমরা নাচাপ্পা মামার সব থেকে কাছের হই। এর জন্যে মুখাগ্নি ধনরাজ দায়ী করবে। সম্পর্ক রক্ত দিয়ে হয় না, ঘাম দিয়ে হয়, যা আমি নাচাপ্পা মামার জন্য অনেক বেশি ঝরিয়েছি। সেই জন্য মুখাগ্নির অধিকার সবার আগে আমার। কোথায় লেখা আছে? দেখা না লেখাটা কোথায় লেখা আছে? নাচাপ্পা মামা কি তোমাদের কাছে কোনো উইল করে চলে গেছেন যেখানে লেখা আছে রাঘবই মুখাগ্নি করবে? ধনরাজ দা মুখাগ্নি করবে এরকম তো কোথাও লেখা নেই। আমি পঞ্চায়েত প্রধান এই গ্রামে। তাহলে কি আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর আমার পরিবার অন্তিম সংস্কার করবো না। পুরো গ্রাম আমার সাথে আছে। আরে এটা তোমার একতরফা ফয়সলা, এটা আমরা মানি না। আর ধনরাজ, তুমি যতই ঢেড়া পেটাও না কেন যে নাচাপ্পা মামা তুমি একমাত্র ওয়ারিশন, তবে তাতে কারোর মত নেই। কেউ মানবে না, কেউ মানবে না। পণ্ডিত মশাই, এরা এরকমই ঝগড়াঝাটি করতে থাকবে। আপনি আমাকে মশাল দিন, আমি আগুন লাগাবো। কিছু লজ্জা শরম করুন। সদ্য প্রয়াত মানুষটা চিতায়, ভাবনা চিন্তা করে কাজটা করতে হবে, তারপর সমাধান বের করতে হবে। ইরা কদম ইয়া কদম ইরা সেকেরিদ মিদুর। নাচাপ্পার চিতায় কে আগুন দেবে এই বিষয়টা অনেক ঝগড়াঝাটির পর সমাধান করা হলো। ধনরাজ আর রাঘব দুজনে মিলেই অন্তিম সংস্কার করল। কিন্তু অন্যদিকে মুম্বাইতে যে গাড়িটি বেওয়ারিশভাবে ফেলে রাখা হয়েছিল তার রহস্য এখনো সমাধান করা বাকি ছিল। ভুয়ো নাম্বার? হ্যাঁ ইন্সপেক্টর, এখনই আমি এসএমএস পেলাম বেলগ্রাম আরটিওতে এই নাম্বারের কোনো এক্সিস্টই নেই। গাড়ির কাগজপত্র ঠিকঠাক নেই। আমি শুধু ওই লোকগুলোর নাম জানি স্যার। একজন ছিল রমেশ নাডকার্নি, যেই কাজটার জন্য আমাকে ডেকেছিল স্যার। আর ওর সঙ্গে ওই যে আর একটা লোক ছিল, ওর নাম কার্তিক রেড্ডি। এই রমেশ নাডকার্নি আমাকে বললো যে গাড়ি নিয়ে মুম্বাই যেতে হবে, আর ওরা সবাই আমার সঙ্গেই যাবে। দেখ, এই গাড়িটা আর আমাদেরকে মুম্বাই পৌঁছাতেই হবে। রিটার্ন তুই বাসেই চলে আসিস। কাকা দুটো চা দাও। তোকে শুধু ওয়ান ওয়ে চালাতে হবে। চালাতে পারবি তো? এই গাড়ি চালানোটা তো আমার কাজ স্যার। এই বেলগাম মুম্বাই তো অনেকবার গেছি স্যার। 6000 নেব স্যার। একদিনের রেট তো 2000 টাকা। হ্যাঁ, আর একদিনেরই তো কাজ, তাই না? 3000 টাকা একদিনের রেট স্যার।
এই আপনাকে এবার ছাড়তে যাব, নিজে বাসে করে ফিরবো, অনেকটা সময় না। 2 দিনের চার্জ নিব। চল 5,000 টাকাই দেবো তোকে, আর রিটার্ন আসার টাকাটাও দিয়ে দেবো। আমি হ্যাঁ বলে দিয়েছিলাম স্যার। আমার লাইসেন্স একদম ঠিক আছে স্যার। আমিও ভেবেছিলাম যে ওই গাড়িটা হয়তো ওইদেরই হবে। এখন গাড়ির পেপার ঠিকঠাক না হলে আমি কি করব বলুন তো স্যার। স্যার, গাড়ির নাম্বারটা ভুয়ো, আরটিওতে এরকম কোনো নাম্বারই নেই। বিশেষত্ব নাকি তোর চুরির গাড়ি চালানো? তোদের কোনো গ্যাং আছে নাকি? না স্যার, এরকম কোনো ব্যাপার না। ওই রমেশ নাটকারনি আমাকে ফোন করেছিল, আমি গেছিলাম। রমেশের নাম্বার তোকে কে দিল? সেটা আমি জিজ্ঞেস করিনি স্যার। আর আমরা যখন কাজ পাই তখন আর মালিকদের জিজ্ঞেস করি না যে এটা কার নাম্বার। স্যার, রমেশের নাম্বার সন্ধ্যের মধ্যে চলে আসবে, এখন ফোন সুইচ অফ। সোজাসুজি বলে দে ওরা কারা ছিল, কি নাম ওদের, কি এমন কাজ করেছিল যেটা তুই বুঝেছিস অথচ বলছিস না? কিছু না স্যার, আমি সত্যি জানি না। একবার থ্যাতলাতে শুরু করলে না, তখন ওই হুইল, ব্রেক, স্টিয়ারিং, অ্যাক্সিলারেটর সব ড্যামেজ হয়ে যাবে। বলে দে, নিজের নয় বাড়ির লোকদের কথা ভাব। আমার বাড়ির লোকের টিপি করে বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। স্যার, এই হলো গাড়ির চেসিস নম্বর। কেদার, এই চেসি নাম্বার বেলগাম আরটিওতে পাঠিয়ে দাও। ওনারের ঠিকানা পাওয়া গেলে আমাদের অপারেশনের সুবিধা হবে। স্যার। আর হ্যাঁ, রমেশ নাটকার্নির ফোন রেকর্ডসে যতগুলো ফোন এসেছে বা ফোন গেছে সবার সাথে কথা বলো। ওকে স্যার। স্যার, এই দেবেনের ডিটেলস আমি পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। এখানে তো মুখ খুলছে না, হতে পারে কোনো হিস্ট্রি শিটার যে ইনোসেন্ট হওয়ার নাটক করছে। ড্রাইভার দেবেন গৌড়ার সেই গাড়ি আর যেই অপরাধের জন্য গাড়িটা ব্যবহার করা হচ্ছিল সেই বিষয়ে ততটাই জানতো যতটা অপর ড্রাইভার গিরিধারী হেগড়ে জানতো, যে 1 বছর আগে এই গাড়িটা চালাচ্ছিল আর সে এই গাড়িটা একটা হাইওয়ের উপর দাঁড় করিয়েছিল। নমস্কার দাদা, কোন দিকে যাচ্ছেন আপনি? ব্যাঙ্গালোর সিটি। আপনিও ওদিকে যাবেন? আমরা ওই দিকটাতেই যাব। ছেড়ে দেবে আমাদের? হ্যাঁ, ছেড়ে দেবো। ওদিকে রাস্তাতেই তো পড়বে। চল চল, উঠে পড়, উঠে পড়। দেবেন গৌড়া আর গিরিধারী হেগড়ে, এই দুজন ড্রাইভার কতটা জানতো, কি জানতো সেই ঘটনার বিষয়ে যা দুর্বাগিরিতে হয়েছিল প্লান্টেশন মালিক নাচাপ্পা সিন্নুরের মৃত্যুর পর। এচ গোত্র এচাস মানো আচম সন্ধে আচ গোত্র আচত মানো। ধন্যবাদ, অনেক হয়েছে, বাকি কাজ আমার জন্য ছাড়ো। কি ঠিক হয়েছিল ভুলে গেছো? ব্যাস, এটাতেই তুমি সন্তুষ্ট থাকো। এই অস্থি তোমাকে এই নদীর মধ্যে ভাসানোর অনুমতি দিচ্ছি। বাগানের কথা তুমি ভুলেই যাও। আমি আর তুমি একই বংশের, একই রক্ত আমাদের। কোনো বেঁকা চাল চেলে আমার সিধে চালে বাধা দিও না। ঠাকুরমশাই, মন্ত্র শুরু করুন। ওম এচ গোত্র। কাবেরী, শোনো, ধনরাজদা পঞ্চায়েতকে নিজের দিকে টানার পুরো চেষ্টা করবে। তুমি আপ্রাণ চেষ্টা করো সেটাকে একেবারে ভেস্তে দেবার। হঠাৎ করে কিভাবে এই মেয়েটা পঞ্চায়েতে ঢুকে গেল? কেন নয় ধনরাজদা, আরে বাবা মহিলা সিট তো। আর এমনিতেও গ্রামে কেউ ফর্ম ভরেনি, শুধু কাবেরী ফর্মটা ভরেছে। আর তার জন্য যা যা প্রয়োজন ও তো সবকিছুই দিয়েছে, তো এই সিটটা কাবেরীকে দিতেই হবে। বুঝে গেছি আমি। এই মেয়েটাকে দিয়ে যে ফর্ম ভরিয়েছিল না, এটা প্রতাপ আর রাঘবের চাল ছিল। ধনরাজদা, তোমরা দুই পরিবার নাচাপ্পা দাদার বাগানটার ঠিকঠাক করে ভাগ কেন করে নিচ্ছ না? আরে পঞ্চায়েত তোমাকে সাপোর্ট করবে এটার জন্য। আমি কবে বারণ করলাম? ওরা যদি শোনে তবে তো। ভাগ হবে তো 50-50 হবে। পুরো 5 একরের প্ল্যান্টেশন, অর্ধেক তোমার অর্ধেক আমার। আর ধনরাজ দাদা, তোমার 4 একর দরকার কেন? 5 একরে পুরো আমাদের অধিকার আছে। 1 একর দিচ্ছি, এটাই অনেক। নাচাপ্পা মামা আমার বাবার খুব কাছের লোক ছিলেন, তোমরা ওনার দূরের আত্মীয় হও।
সেটা যদি দেখি আমরা ওনার কাছে। এই অনন্ত, এই সম্পর্কের মধ্যে কাছে দূরের কথা তুলো না। নাচাপ্পা মামার আইনি ওয়ারিস তোমরাও না, আমরাও না। আর সেটা তো আমরাও বলতে পারি যে নাচাপ্পা মামার আসল বংশধর আমরাই, কেননা না নিজের ছেলে মেয়ে তো নেই কোনো, তো ভাগাভাগি হবে, কিন্তু 50-50। সেটা কোনোদিনও হবে না, কোনোদিন হবে না। ঠিক আছে, এই ব্যাপারটার ফয়সলা পঞ্চায়েত করবে, আর পঞ্চায়েতের ফয়সলা যদি কেউ মানতে না চায় তাহলে কোর্টে লড়াই হবে, কিন্তু লড়বো। হ্যাঁ ঠিক আছে, চল। ধনরাজ, এই পঞ্চায়েত আমাদের পক্ষেই আছে তো? আগের মতো না সহজ নেই বাবা। প্রতাপের বউ কাবেরী এখন থেকে এই পঞ্চায়েতে সামিল হয়েছে। ওই 8টা মানুষের মাথা খারাপ কিভাবে করবে আমি জানি না। কাবেরী পছন্দের ক্যান্ডিডেট নয়, ও নমিনেটেড। আপনি ওকে কোনোভাবে আটকাতে পারেন না। মেম্বার মানে মেম্বার, ভোটের অধিকার ওখানকার সবার আছে, কিন্তু আমি যেটা চিন্তা করে বেড়াচ্ছি সেটা কাবেরীর ভোট নয়। তো তোমার মনে হয় যে বাকি লোকদের রায়ও পরিবর্তন করতে পারে? তার কাজটাই এরকম, মানুষের সাথে কথা বলা, লোককে বোঝানো। একমাত্র মহিলা পঞ্চায়েতে যা কিছু করতে পারে। ধনরাজ দাদা, আমি বলছিলাম যে আগামী মাসে পঞ্চায়েতের মিটিং, আপনার আর রাঘব বাবুর মধ্যেকার লড়াই যথেষ্ট জোরদার হবে। তাহলে হতে দাও, ভয় পাই নাকি? এটা ভয় পাবার কথা নয় দাদা, আপনি সেটেল করে নিন না, সবার জন্য ভালো হবে, তাই না? তুমি কি বলতে চাইছো শ্যাম? পঞ্চায়েতে আমাদের টোটাল 10 জন সদস্য আছে, যার মধ্যে 4টি সদস্য একটু টাল আছে। ওদের মনে হয় যে আপনি রাঘব বাবুর ওপর অত্যাচার করছেন। একটা মেয়ে এসে কবটা চোখের জল ফেললো, সবাই আবেগপ্রবণ হয়ে গেল। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। যে 10টা লোকের মধ্যে 4 জন আবেগপ্রবণ হয়ে পড়েছে, তার মধ্যে তুমি একজন নয় তো? দাদা কি যে বলেন, আপনি আমাদের প্রধান, সবাই আপনাকে কত সম্মান করে। আমি তো চিরকালই আপনার পক্ষে বলেছি, তাই না? এখন এখানে সবাই ভাবছে যে এই পরিবারটার সঙ্গে আপনি অসহযোগিতা করছেন। বাই বাই দাদু। বাই বাই। স্কুল থেকে সোজা বাড়ি ফিরে আসবে, রোদ্দুরে খেলবে না। ঠিক আছে দাদু, বাই বাই। বাবা চা। তাহলে তুমি যাচ্ছ, তাই না? হ্যাঁ বাবা, কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে এইসব বোঝাবুঝির মধ্যে থাকতে হবে না। ধনরাজ যেমন বলছে তেমনটাই করবে। বরুণ, তোর সাথে কথা আছে। কি কথা বলবে? আরে গায়ত্রী, ভেতরে আসো না। না, আমি এখানে ঠিক আছি। ওরা স্কুলে গেছে? হ্যাঁ চলে গেছে, ভেতরে তো আসো। না না, আমি আসবো না। আমি শুধু এটা বলতে এসেছি যে আপনার স্বামী রাঘব আর দেওর প্রতাপ এই যে যেসব করছে সেগুলো ঠিক নয়। কাবেরীকে মধ্যে এনে আরো অনেক বেশি ঝামেলা বাড়াচ্ছে। সত্যি কথা বলতে কি, এইসব ঝগড়া আমিও চাই না। আর আমরা মহিলারা যদি বা করতে পারি, কি বা করব? যখন পুরুষেরা জমি ভাগাভাগির জন্য লড়াই করতে প্রস্তুত, তখন আমাদের মেয়েদের মুখ বন্ধ করে বসে থাকাই ভালো। আমি তো সেটাই বলছি, তাহলে এই কাবেরী কেন মধ্যে চলে আসছে? আমাকে কি হুমকি দিচ্ছেন নাকি কাকা? না বাবা, তুই তোর মা কাবেরীকে শুধু এইটুকুনি বুঝিয়ে দে, এই ঝগড়ার মধ্যে যেন না পড়ে। এটা ওর খেলার ময়দান নয়। এই কথাটা আমার বাবার সঙ্গে কেন বলছো না? ওটাই তো প্রবলেম। তোর বাবা প্রতাপ তোর মাকেই তো এই খেলার মাঠে নামিয়েছে নাকি? কিন্তু হয়েছে তো এগুলো তোমার জন্যই না কাকা। তুমি, ধনরাজ, ওই দাদু মিলে খুব খারাপ করেছো আমাদের সঙ্গে। দেখ বরুণ, তুই কিন্তু এখনো বাচ্চা আছিস। বড়দের কথা কিন্তু শুনতে হয়। বড়দের ঝগড়া সব সীমা পার করে যায়, কিন্তু রক্তের সম্পর্ক কিন্তু ভেঙে যায়। আর এইভাবে একজন মহিলাকে সামনে রেখে লড়াই করা শুধু ভুলই নয়, আমাদের সমাজের শান্তি রক্ষার বিরুদ্ধে চলে যাবে। এই কথাটা তোর মাকে ভালো করে বুঝিয়ে বল। এই লড়াইয়ের পরিণাম ভালো হবে না। গায়ত্রী, সত্যি কথা বলবো, আসলে এই বাড়িতে আমার কোনো সম্মান নেই। কাবেরী আগের থেকেই আলাদা, আমার থেকে 4 ক্লাস বেশি পড়েছে, সরকারি কাজকর্মও করে নেয়। হয়তো সেই জন্যই আমার স্বামী আর দেওর ওকে এই লড়াইতে এগিয়ে দিয়েছে। আর ওদের মাঝে আমার বলার কোনো রাস্তাই নেই। আর এমনিতেই
আর তোমার বাড়ির পুরুষেরাও তোমাকে এই লড়াইতে এগিয়ে দিয়েছে, তোমাকে এখানে পাঠিয়ে। কাবেরী, পঞ্চায়েতের ব্যাপার একদম ঠিকঠাক চলেছ। আর তোমার জন্য ওই ধনরাজ এখন সোজা রাস্তায় এসছে। হ্যাঁ, কিন্তু নিজেদের মধ্যে শত্রুতা করা কি ভালো? তোমাকে জিজ্ঞেস করছে কেউ? তোমার কি জানা আছে শত্রুতা কি? আরে ডাল ঠান্ডা কেন? বাজে কথা। যাই বলো দাদা, ইটের জবাব আমরা পাথর দিয়ে দিয়েছি একেবারে ধনরাজ দাদাকে। আমরা ধনরাজ দাদা থেকে কোনো দিক থেকে কোনো অংশেই কম নই। আর এই বোঝানো টোঝানো কোনো কাজে আসবে না, মনে হচ্ছে অন্য কিছু করতে হবে। অন্য কিছু মানে? অন্য কিছু মানে অন্য কিছু। তোমাকে যেটা বলেছিলাম সেটা তুমি করেছো? দেখো, সবাই নিজেরই লোক, ঝামেলাটা আর বাড়িও না। ক্ষতটা অনেক গভীর হয়েছে গায়ত্রী। এতটা বছর পরিশ্রম করতে করতে এই জায়গায় এসে আমি পৌঁছেছি, গ্রামের পঞ্চায়েত প্রধান হয়েছি। কালকের এক মহিলা আমার পরিশ্রমে জল ঢেলে দেবে? এখন প্রশ্ন 5 একর নারকেলের বাগান নয়, আমার সম্মানের প্রশ্ন। ধনরাজ, ছাড়বে না তুমি? মেয়ে বা ছেলে কিচ্ছু দেখবে না, আত্মীয়তার কথা ভাববেই না। এত সাহস কি করে হয় ওই মহিলার পঞ্চায়েতে ঢুকে বিরোধিতা করবে? কাবেরী, তোমার যা কাজ ছিল সেটা তুমি করেছো, ব্যাস। এবারে শেষ 3টে লোককে আমাদের দিকে করতে হবে। কথা বলতে চাই তোমার সঙ্গে। বলুন। গোপনে। খুব ভালো কাজ করছো তুমি কাবেরী, সত্যি। সরকারের এক এক স্কিমের লাভ তুমি দেখিয়েছো গ্রামবাসীদের মধ্যে। সোজা আসল কথায় আসবেন ধনরাজ বাবু। গ্রামবাসীদের এত লাভ করাচ্ছ, আর আমার এত ক্ষতি কেন? আমি আপনার কোনো ক্ষতি করিনি। করেছো। এমন ক্ষতি তুমি করিয়েছো কাবেরী, যার কোনো ক্ষতিপূরণ হয় না। সম্মান, বুঝতে পারছো সম্মান কি জিনিস? আমাদের পরিবারের একটা সম্মান আছে, যেটা আপনারা কখনোই করেননি, বরং নষ্ট করার চেষ্টা করছেন। আর এটা তো কোথাও লেখা নেই যে নিজের পরিবারের সম্মান নিজে রক্ষা করব না। আপনার আঘাত আপনাকেই ফিরিয়ে দিচ্ছি ধনরাজ বাবু। তাহলে তো কাঁদছেন কেন? কাঁদছি না আমি, আর কখনো কাঁদি না আমি, আর না তোমার কান্না আমি দেখতে চাই। তোমার স্বামী প্রতাপ আর ভাসুর রাঘব দুজন তোমাকে ব্যবহার করছে, কাঠপুতুল বানিয়ে নাচাচ্ছে তোমাকে। আপনি আমার পরিবারের সঙ্গে চিটিং করছেন, ধোঁকাবাজি। ধোঁকাবাজি? কোন ধোঁকাবাজির কথা বলছো তুমি? সবাই পূর্বপুরুষের জমি পেয়েছে, এক টুকরো আমি তোমার পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিইনি, এক টুকরো না। নাচাপ্পা মামার জমিও কিন্তু পূর্বপুরুষের থেকেই পাওয়া। সম্পর্কের খাতিরে অধিকার আমার বেশি। দেখুন, দুজনেই দূর সম্পর্কের, কোনো উইল কিন্তু নেই, তাই দুজনেরই সমান সমান ভাগ পাওয়া উচিত। আমাদেরকে 1 একর দিয়ে নিজে 4 একর রেখে দেওয়া তো রীতিমতো অন্যায়। আর একটা কথা বলছি, জানি না কোনো লাভ হবে কিনা আপনাকে বলে, কিন্তু দয়া করে এই ঝগড়া এবার শেষ করুন। সামান্য 1.5 একর জমির জন্য আত্মীয়তাকে শত্রুতায় বদলে দেবেন না। যা আমার ছেলে বরুণ আর অনন্তদার ছেলে সোম আবার পূর্বপুরুষের থেকে পায়, আবার ওদের সন্তানরা পায়। আমরা যেরকমই হই না কেন, আসলে তো আমরা আত্মীয়, তাই না? অনুরোধ করছি আপনাকে, মাথা ঠান্ডা করে একবার ভাবুন, এই ঝগড়াটা কি আসলে সত্যি খুব জরুরি? আমি জানি যে আমাকে ব্যবহার করা হচ্ছে কাঠের পুতুলের মতো, আর বিশ্বাস করুন আমার এতটুকু আনন্দ হচ্ছে না এটা করতে। আমি আগে যা করতাম ওটা নিয়ে আমি খুব খুশি ছিলাম। এই কাজটার জন্য আমি এই জন্য হ্যাঁ বলেছি, কারণ অন্যায় হচ্ছিল, চিটিং হচ্ছিল, সেটা আপনি করছিলেন। আর ছোট মুখে বড় কথা, আর যে অন্যায় করে সে কখনো জিততে পারে না। হয়তো ঠিক কথা বলছো তুমি কাবেরী। এই ঝগড়াটাকে এত দূর টানার দরকারই ছিল না, শেষ করা যেত। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। প্রতাপ আর রাঘব যদি তোমার মতন কথা বলতে পারতো, তো আজ এই দিন দেখতে হতো না। দেখুন, বয়স আর যোগ্যতায় আপনি বড়, আপনি প্রথম পদক্ষেপ করুন, ওরাও দেখবেন এগিয়ে আসবে। ঠিক আছে, 2.5 একর রাঘব আর প্রতাপের, আর 2.5 একর আমার আর অনন্তর। না, একদম নয়। আর কাবেরী, তুমি ওর এমন হালত করেছো না যে এবার পায়ে ধরে ক্ষমা চাইতে আসবে। এখন এই আদা আদি বকরার কথা একদম হবে না।
এখন ভাগ হবে 4 একর আর 1 একর, কিন্তু এখন 4 আমাদের আর 1 ধনরাজের। কিন্তু দাদা, প্রতাপ, এটা তো রীতিমতো অন্যায়, তাই না? কোনো অন্যায় হচ্ছে না এটা কাবেরী, এটাই সঠিক ন্যায় বিচার হচ্ছে। কি বলেছিল আমাদের প্রথমে ধনরাজ দাদা? 1 চিলতে জমির টুকরোও আমাদের দেবে না। এবার এমন এমন ধাক্কা খাবে না ও যে এরপর কোনো অন্যায় করার আগে থরথর করে কাঁপবেও। এই ধনরাজ দা আর ওর ভাই অনন্ত আর ওর চালাক বাপ গণেশ। একজন মহিলার কথা শুনে চলছো তুমি? বিষয়টা কোনো মহিলার নয়, না হারের। কথাটা হলো হতে চলা অবিচারকে আটকানো। কি বাজে কথা বলছিস তুই? মেনে নেবো ওদের মেয়েটার হাতে তুই অস্ত্র তুলে দিয়েছিস। অবিচারের জন্য অস্ত্র তুলেছি, আর তো হবেই বাবা। আমার তো মনে হচ্ছে ধনরাজ দাদা একদম ঠিক বলছে। এখানে তোমাকে কেউ পরামর্শ দিতে বলেনি গায়ত্রী? তোর কি মনে হচ্ছে এখন ওই রাঘব অর্ধেক জমির ভাগ চাইবে? ও পুরো জমিটাই এবার চাইবে, কোনো সুযোগ ছাড়বে না। বাহ, ওরা 4 একর রাখবে আর আমি 1-এ রাজি হয়ে যাব? এটা কোথাকার বিচার কাবেরী, কোথাকার বিচার? কেন সব পুরুষেরাই একই রকম হয়? সমস্ত সিদ্ধান্ততেই এত অহংকার। এটা অহংকার না কাবেরী, আমি অন্য পুরুষের মতন নই। আমি নিজের অহংকার বুঝতে পেরেছি, এই জন্য 50-50-তে রাজি হয়েছি। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আপনিও তো আমার চোখ খুলে দিয়েছিলেন। আপনিও তো আমাকে বলেছিলেন যে আমার স্বামী আর আমার ভাসুর কাঠের পুতুলের মতন আমাকে ব্যবহার করছে আপনার পরিবারকে নিচু করার জন্য। আমার ঢোকাই উচিত ছিল না এই নোংরা খেলার মধ্যে। হতাশ হওয়ার কোনো দরকার নেই তোমার। তুমি সত্যি কাঠপুতুল নয়, তোমার মধ্যে এমন কোনো গুণ আছে যেটা আমার মতন কোনো মানুষকেও ভালো মানুষ বানানোর ইচ্ছা জাগিয়েছে। দেখো, না তোমাকে কাঠের পুতুল হতে হবে, না তোমার এই নোংরা খেলা খেলতে হবে। ওদের 4 একর চাই তো দিয়ে দিলাম, মেনে নিলাম। তুমি দুঃখ পেও না। আপনি আপনি আমার জন্য এসব করছেন? কাবেরী, তুমি এই যে কাজ করছো না, সরকারি স্কিমসের, স্বাস্থ্যের, শিক্ষার, এটাকে আরো বাড়াও। এই পারিবারিক রাজনীতিতে তোমাকে ছোট হতে আমি দেখতে পারি না। গিয়ে রাঘব আর প্রতাপকে বলে দাও ধনরাজ মেনে নিয়েছে। না ধনরাজ বাবু, না। এই ভাগাভাগিতে এবার আপনার সঙ্গে অন্যায় হচ্ছে। তাতে অপরাধী যদি আমার বাড়ির লোকই হয়, আমি লড়বই অন্যায়ের বিরুদ্ধে। প্রতাপ, রাঘবদা, যে চাল তোমরা চেলেছিলে সেটাই কিন্তু বুমেরাং হয়ে গেছে। সোজা কথা বলো। তোমার বউ কাবেরী আমাদের সকলকে ধনরাজের বিরুদ্ধে উস্কেছিল, কিন্তু এখন দুজনের মধ্যে মানে দুজনের মধ্যে কিছু একটা হচ্ছে। মুখ সামলে। প্রতাপ, মাথা ঠান্ডা কর। কি বাজে বকছো? গ্রামবাসীরাও বকা শুরু করে দিয়েছে। এমন খবর আগুনের থেকেও তাড়াতাড়ি ছড়ায়, এমন যেন না হয় তোমার বউ আর শত্রুর মধ্যেকার বন্ধুত্ব তোমাদের দুজনের অপমানের কারণ না হয়ে দাঁড়ায়। দেখো, আমি আবার বলছি, আমি দেখেছি ধনরাজকেও। বলুন। হ্যাঁ পঙ্কজ দাদা, এদিকে আয় তো। ওই অনন্ত দা এসেছিল তোর সঙ্গে দেখা করতে? হ্যাঁ এসেছিল কিছুদিন আগে। আমার বাবার সামনে দাঁড়াতেই পারিনি, তাই আমাকে শাসাতে এসেছিল। বলে আমার বাবাকে জন্য বলি ঝামেলা বন্ধ করতে। ও যদি এবার আসে না পঙ্কজ দা, এবার ওকে দেখে নেব, কিছু একটা করেই বসবো। তার কোনো দরকার নেই, ও আসবে না তোর সঙ্গে দেখা করতে। কেন? পুরো গ্রাম তোর মা আর ধনরাজদার ব্যাপারে কথা বলে যাচ্ছে। কি কথা? যখন গ্রাম কোনো লোক আর মহিলার একটা সম্পর্ক নিয়ে কোনো কথা বলে, তার মানেটা কি হয় বলুন? এইটুকু তো বুঝতেই পারিস তুই। এসব কি কথা শুনছি আমি? সত্যি দাদা? হ্যাঁ সত্যি কথা। আমি আর কাবেরী একে অন্যকে ভালোবাসছি। আমাদের শত্রুদের বউ আর কাউকে পেলে না? দাদা তোমাকে মিশিয়ে কিছু খাইয়েছে কিনা বলো তো? কি হয়েছে তোমার দাদা? কিচ্ছু হয়নি আমার। আর একটা কথা শোন, কাবেরী কিন্তু ওদের মতন নয়, অনেক ভালো আর মনের দিক থেকেও বড়।
কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, চুপ করে থেকো না কাবেরী দীক্ষিত। ভয় পেও না, নাম বলো, নাম বলো, কে এইসব গুজব ছড়িয়েছে? নাম বলো তার। বলো না মা, বাবার জেঠুর প্ল্যানটা তো এরকম ছিল না। আরে কাবেরী, বলছো না কেন? বরুণ ঠিকই বলছে, এসব আপনাদের প্ল্যান অনুযায়ী হয়নি। পঞ্চায়েত অফিসে হচ্ছেটা কি? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা, ভালোবেসে ফেলেছি আমি ধনরাজ বাবুকে। গ্রামের লোকেরা মিথ্যে বলছে না। আমি জানি এই সত্যি আপনারা কেউ সহ্য করতে পারবেন না, কিন্তু ভালোবাসি যখন ভালোবাসি। একে ধনরাজের ঠ্যাং ভাঙার জন্য পাঠিয়েছিলাম, এ তো আমাদের নাক কেটে দিয়েছে। নিকুচি করেছে জমির, আর নিকুচি করেছে তোমার। তুমি পঞ্চায়েতে আর পা রাখবে না, বাড়ি থেকে একদম বেরোবে না তুমি। আমি আমি আপনাদের কাঠের পুতুল না। মা, আমার লজ্জা করছে তোমার জন্য, তোমাকে ঘৃণা করি আমি। কেন নয় বাবা, এই বাড়ির পুরুষ মানুষ তো তুই। তোর মনে আমার জন্য সহানুভূতি থাকলেই আমি বেশি অবাক হতাম। যখন তোমার বাবা আর তোমার জেঠু আমাকে জোর করে পঞ্চায়েতে পাঠালো এসব করার জন্য, তখন তো তোমার কিছু হয়নি, না রাগ হয়েছে না ঘৃণা হয়েছে। দেখো কাবেরী, দেখো দেখো, যা কিছু হয়েছে না সব সব ভুলে যাও, ভুলে যাও। এরপরে না তুমি তোমার স্বামীর পাশে দাঁড়িয়ে যাও। দেখো, এই ঘরের বউ তুমি, যে এই ঘরের শত্রু সে তোমারও শত্রু। শত্রুতা তো সেই দিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন ধনরাজ বাবু নাচাপ্পা মামার জমির অর্ধেক আপনাদেরকে দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। দুটো কথা যত তাড়াতাড়ি আপনারা বুঝে ফেললেন ততই ভালো। প্রথমটা হলো এই যে আপনারা এবার ধনরাজ বাবুর সঙ্গে অন্যায় করছেন, আর দ্বিতীয় হলো আমি ভালোবাসি ওনাকে, আর উনিও। স্যার, এই গাড়িটা রেজিস্টার্ড নয়, কারণ এটা বিক্রি হয়নি। নাগেশ অটোমোবাইল, বেলগাঁও। হ্যাঁ স্যার, একটা হোয়াইট এসইউভি চেসিস নাম্বার MA1PH2MWNA2A17206, এটা আমাদেরই শোরুমের গাড়ি। তো গাড়িটা বিক্রি হয় কি করে বিক্রি হবে স্যার? 1 বছর আগেই তো চুরি হয়ে গিয়েছিল, 17 অক্টোবর 2014 সালে। আপনি কোথায় পেলেন স্যার? মুম্বাইতে। গাড়ির ড্রাইভার দেবেন গৌড় আমাদের হেফাজতে। ড্রাইভার ছাড়াও আরো দুজন গাড়িতে ছিল, রমেশ নাটকার্নি, কার্তিক রেড্ডি। এদের মধ্যে কাউকে চেনেন? না স্যার, এইসব নাম প্রথমেই শুনলাম। 1 বছর আগে গাড়িটা কোত্থেকে চুরি হয়েছিল আর কি করে? স্যার, মঙ্গলুরুতে আমাদের একটা ব্রাঞ্চ আছে, এই গাড়িটা আমরা ওখানেই পাঠাচ্ছিলাম। আমাদের শোরুমের ড্রাইভার গিরিধারী হেগড়ে, ওকেই চালিয়ে বেলগাম থেকে মঙ্গলুরু যাওয়ার কথা ছিল। স্যার, ওই দিনের পর গাড়িটা আর দেখাই যায়নি, আর ওর 2 দিন পর আমরা ড্রাইভারের লাশ পাই কারবা স্টেট হাইওয়ে এর পাশে। চেক করো। আরে না রে, এটা অ্যাক্সিডেন্টের কেস নয়, কেউ গলা টিপেই মেরেছে। বডি আইডেন্টিফিকেশনের জন্য পাঠান। স্যার, এর নাম গিরিধারী হেগড়ে। সে আবার কে? স্যার, 2 দিন আগে বেলগাম পুলিশ স্টেশন থেকে ডিটেলস এসেছিল। বেলগাম কার শোরুমের ড্রাইভারে 2 দিন থেকে নিখোঁজ ছিল স্যার, আর সকালেই ওর ছবি আরেকবার দেখেছিলাম মিসিং লিস্টে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। স্যার, 2 দিন আগে বেলগাম পুলিশ স্টেশন থেকে ডিটেলস এসেছিল। বেলগাম কার শোরুমের ড্রাইভারে 2 দিন থেকে নিখোঁজ ছিল স্যার, আর সকালেই ওর ছবি আরেকবার দেখেছিলাম মিসিং লিস্টে।
স্যার এখানে বেলগাম পুলিশ স্টেশনে এই কেসটা রেজিস্টার করা আছে, আর ওই দিনের পর থেকে কোনো প্রোগ্রেসই হয়নি। না ড্রাইভারের খুনি ধরা পড়লো, না গাড়িটা পাওয়া গেল। আপনি দেবেন গৌড়ার নাম শোনেননি এর আগে? পাক্কা না স্যার, আমরা তো হালই ছেড়ে দিয়েছিলাম, এই কেসটা কোনোদিন সমাধান। গাড়ি শোরুম থেকে বেরোনোর পরে এটা মার্ডার হয় 2014-য়। জানি না এবার কোন অপরাধ ঘটাতে চলেছে। স্যার আমি দেবেনকে স্কেচ আর্টিস্টের সাথে অনেকক্ষণ বসিয়েছি, কিন্তু এই রমেশ আর কার্তিকের মুখটাই মনে করতে পারছে না। ওর নাকি ওদের মুখটাই মনে নেই। দেখতে কেমন সেটা বলতে পারছে না, না বলতে চাইছে না। 3rd ডিগ্রির পর একই বয়ান স্যার। কল রেকর্ডস? স্যার রমেশের কল রেকর্ডসে জাস্ট একটাই নাম্বার 4445987001। ফোন সুইচ অফ হওয়ার আগে রমেশ সেটাতেই কথা বলে, এই নাম্বার ছাড়া ও কোনো কল করেনি। মানে এই ভুয়ো সিমটা কেনা হয়েছিল শুধুমাত্র গাড়িটা মুম্বাইয়ে পৌঁছানোর জন্য। ভাবার বিষয় এটাই যে মুম্বাইতে এই গাড়িটার ব্যবহার হবে কোন অপরাধের জন্য। এই দুজনের কোনো আইডেন্টিফিকেশনও নেই আমাদের। রমেশ বেলগামে কার সঙ্গে কথা বলেছিল? গোবর্ধনের সাথে। বেলগাম যাওয়ার জন্য রেডি হও। এই গাড়িটা কি জন্য ব্যবহার হয়েছিল, কি জন্য ব্যবহার হবে, দুটো গল্পই জানতে হবে। এবার ফিরে যাই, কুপ্পু স্বামীর সাথে কথা বলি, ওই আমাদের বলবে কি করতে হবে। বলো গোবর্ধন, কি খবর? কি কুপ্পুস্বামী, দেবেন গৌড়ার ফ্যামিলি আমাকে ছিবড়ি করে দিল। ওরা জানতে চাইছেন কোথায় আছে, কি হয়েছে ওর সাথে, এখনো পর্যন্ত ফেরেনি কেন, ওর ফোনটাও এদিকে বন্ধ। রমেশ আর কার্তিকের ফোন এসেছিল আপনার কাছে? ওরা তো মুম্বাইয়ে পৌঁছে কাজ ছেড়ে ফেলেছে এতক্ষণে। গোবর্ধন, গণেশ আর কার্তিকের মধ্যে এখনো পর্যন্ত কেউ আমাকে ফোন করেনি। মুম্বাইয়ের কাজটা হয়েছে কি হয়নি তাও আমি জানি না, কিন্তু তুমি টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। আর ওর ওয়াইফ এসে না কানের পোকা বের করে দিচ্ছে, পুলিশে মিসিং কমপ্লেন ফাইল করবার হুমকি দিচ্ছে। একটা কাজ করো, ওকে বলো যে পার্টি ওকে মুম্বাই থেকে বরোদা বা গোয়া সাইডে নিয়ে গেছে কোনো কাজের জন্য, 2-4 দিনের মধ্যে ফিরে আসবে বেলগাম। আপাতত ওকে এইভাবেই শান্ত রাখো গোবর্ধন, ঠিক আছে? প্রতাপ আর রাঘবদা আমার বাড়ি থেকে বেরোনো একদম বন্ধ করে দিয়েছে, না বলে অনেক কষ্ট করে আমি পালিয়ে এসেছি। এখন পালানোই একমাত্র রাস্তা কাবেরী। মানে গ্রামের বাইরে আমরা লুকিয়ে কেন দেখা করবো কাবেরী? এত বড় দেশ, আমরা কোথাও কোনোভাবে গিয়ে থাকতে পারি। আমার সাথে পালানোর জন্য তৈরি তুমি? দেখো কাবেরী, নতুন শহরে নতুন দুনিয়া আমরা গড়ব, যাবে তো আমার সাথে? অতীতে ঘটা একটা শত্রুতার তাণ্ডব প্রেম আর প্রত্যাখ্যানের আলিঙ্গনে বদলে গিয়েছিল। 1 বছর আগে একটা গাড়ি চুরি হয়েছিল, তার ড্রাইভারকে খুন করা হয়েছিল, আর এখন বর্তমানে সেই গাড়িটা ছেড়েই দুজন পালিয়ে গেছে। আর এই গাড়িটার রহস্য পুলিশের মাথায় যেন তাণ্ডব শুরু করেছে। 1 বছরের মধ্যে ঘটা এই 2 তাণ্ডবের সম্পর্ক কি? পুলিশের ইনভেস্টিগেশন এই মুহূর্তে প্রথম ধাপে ছিল, আর যে গাড়িটা তাদের হেফাজতে ছিল তার কাহিনীতে অনেকগুলি টুইস্ট ছিল, যেগুলির বিষয়ে এখনো তাদের কোনো ধারণা নেই। পরের পর্বে আমরা জানবো যে পুলিশ কিভাবে এই দুটো কেসের মাঝখানে সম্পর্ককে খুঁজে বের করলো আর এই কেসের সমাধানও করলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.